This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ঠোটকাটা স্পেশাল নিয়ে আপনাদের সঙ্গে। আমি রাজা। আচ্ছা, কাকে ভরসা করবেন বলুন তো? দেখুন, মাস পয়লায় প্রত্যেক বাড়িতে মুদির দোকানের মাসকাবারি আসে। একই রকমভাবে এই অতি আধুনিক যুগে গোটা মাসের স্টক কিনতে লাইন দিতে হয় ওষুধের দোকানে। আপনি দেন তো? মোটা ডিসকাউন্টের বিজ্ঞাপনের পেছনে অনেক মানুষ ছোটেন, তাই ভিড়ও বাড়ে। আসলে বর্তমান জীবনে রোগ ব্যাধি এগুলো সবার শরীরে কম বেশি এমন কোনো বাড়ি নেই যেখানে রোগ ব্যাধি নেই। আর সেখানেই মুশকিল আসান হচ্ছে ওষুধ, অথচ ঠিক সেখানেই বিপদ। জানেন, গুণমান পরীক্ষায় নাকি উত্তীর্ণই হতে পারেনি অনেক ওষুধ। একটা দুটো নয়, গুণমান পরীক্ষায় ডাহা ফেল করেছে 144টা ওষুধ। এবার পরীক্ষায় ফেল করা ওষুধের বিক্রি বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন। নির্দেশ দেওয়া হয়েছে হোলসেলার, খুচরো ওষুধ বিক্রেতাদের। রাজ্যের প্রতিটি হাসপাতাল থেকে এই সব ওষুধ সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক কোন কোন ওষুধ রয়েছে আপনাদের মনে প্রশ্ন জাগবে। যেমন ব্যথার ওষুধ, সেখানে প্যারাসিটামল রয়েছে, প্রায় 3-4 রকমের প্যারাসিটামল। নিচে লেখা রয়েছে জেনেরিক নামও। হাইপার টেনশনের ওষুধ রয়েছে এই বাদ পড়া তালিকায়। সেখানে ধরা পড়েছে একটা অত্যন্ত বড় নামী কোম্পানির নির্দিষ্ট ব্যাচের ওষুধ খারাপ। কোম্পানির নাম শুনলে আটকে উঠবেন। আইনগত কারণে অনেক সময় আমরা সেটা বলতে পারি না। তালিকায় অ্যালার্জি প্রতিরোধী ওষুধ রয়েছে, অ্যান্টিবায়োটিক রয়েছে, বমির ওষুধ রয়েছে। এই বমির ওষুধ মানে এত কমন, 6 মাসের বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বমি হলে প্রথমে ডাক্তারবাবুরা এই ওষুধটাই দেন। আশা করি ধরতে পারছেন। মাথা ঘোরা এবং কানের সমস্যার ওষুধ রয়েছে, এমনকি কাটা ছেঁড়ায় ব্যবহার করা হয় এমন ওষুধও আছে সেই তালিকায়। তা বলে সব ওষুধ যে গুণমানে উত্তীর্ণ হতে পারেনি তেমনটাও নয়। নির্দিষ্ট ওষুধ প্রস্তুতকারী সংস্থার ওষুধের কয়েকটি ব্যাচ নিয়েই মূল সমস্যা। গুণমানের পরীক্ষায় পাশ করতে পারেনি এমন 144টি ওষুধ। এই কোয়ালিটি কন্ট্রোল চেকিং, এটা যে কোনো গভর্নমেন্ট, যে কোনো স্টেট গভর্নমেন্ট, যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের যে অ্যাডমিনিস্ট্রেশন আছে আমাদের দেশে, এই ওষুধের কোয়ালিটি কন্ট্রোল চেকিং আরো বেশি পরিমাণে হওয়া উচিত। কারণ আমরা সাধারণ মানুষ যারা কিনছেন তারাও জানেন না, আর আমরা যারা বেচছি তারাও জানি না এর কোয়ালিটি সম্বন্ধে। বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সতর্কবাণী, তাহলে ওষুধে সাবধান। খোদ কেন্দ্রীয় সংস্থার পরীক্ষায় গুণমানের ডাহা ফেল শতাধিক ওষুধ। দেশের বিভিন্ন প্রান্তের ওষুধের নমুনা সংগ্রহ করে গুণমান যাচাই করে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। সংগৃহীত নমুনার ভিত্তিতে রিপোর্ট জমা দেয় এই সংস্থা। রিপোর্ট বলছে, জানুয়ারি মাসেই ফেল 93টি ওষুধ। ডিসেম্বর জানুয়ারি মিলিয়ে অনুত্তীর্ণ ওষুধের সংখ্যা 144। যেসব ওষুধ গুণমানে অনুত্তীর্ণ তার বেশিরভাগ ওষুধ প্রস্তুতকারক সংস্থা হিমাচল প্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র ও উত্তরাখণ্ডের। সূত্র বলছে, ইতিমধ্যে সংস্থাগুলোকে নোটিশ পাঠানো হয়েছে। তাহলে সাধারণ মানুষ কি করে জানবেন কোন ওষুধের গুণমান কেমন? সাধারণ মানুষের প্রতি আমি বলবো যে আপনারা যখন ওষুধ কিনছেন দুটো জিনিস খেয়াল রাখবেন। 1 নম্বর, আপনি সঠিক ওষুধের দোকান থেকে কিনছেন। আপনি যখন অনলাইন কিনছেন, প্ল্যাটফর্মটা যেন একটা গভর্নমেন্ট রেকগনাইজড প্ল্যাটফর্ম হয়। তাহলে ঠিক দোকান থেকে কিনতে হবে ওষুধ। পরামর্শ চিকিৎসকের। ইতিমধ্যেই গুণমানে ফেল ওষুধের ব্যাচ বাতিল করা হয়েছে, কিন্তু প্রশ্ন তবু রয়েই গেল। এই একটা ব্যাচ কোয়ালিটি কালকে ঘোষণা করলো সেন্ট্রাল গভর্নমেন্ট পরশুদিনকে, অথচ আমরা তো হয়তো এই ওষুধটা কিনে কালকে আমি খেয়ে নিয়েছি সেই ব্যাচের ওষুধ। তা এইটা ভারতবর্ষের খুব কড়া ভাবে চেকিং করানো উচিত। বুঝলেন, সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের পরীক্ষায় 144টা ওষুধ গুণমানে ফেল করেছে। কিন্তু কেউ যদি ইতিমধ্যেই এইসব ব্যাচের ওষুধ খেয়ে ফেলে থাকেন, সেই ঝুঁকিটা কে নেবে? সাংবাদিক বৈঠকে বসে আরও এক বিপদের কথা শোনালেন বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের নেতারা। মেডিসিন যেগুলো সাবস্ট্যান্ডার্ড পাওয়া গেছে তাদের মধ্যে 144টার মধ্যে প্রায় 60টা থেকে 70টা মেডিসিনই ওই আপনার কি ফার্মাসিউটিক্যাল, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল তাদের তৈরি। এইবার বলবো পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের কথা।
এই সংস্থার রিঙ্গাল ল্যাকটেড স্যালাইন নিয়েই রাজ্য তোলপাড় হয়ে গিয়েছিল। ওই যে মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠেছিল, তারপর হাইকোর্টে মামলা হলো। সেদিন স্যালাইন প্রস্তুতকারী সংস্থাকে ক্লিন চিট দিয়েছিল রাজ্য সরকার। রিঙ্গাল ল্যাকটেড স্যালাইন খারাপ ছিল না, ল্যাব রিপোর্ট দিয়ে হাইকোর্টে জানিয়েছিল রাজ্য। পরে সেই কথাই খাস রাজ্য বিধানসভায় বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে এবার কি হবে? মেদিনীপুর মেডিকেল কলেজের যে ব্যাচে রিঙ্গাল ল্যাকটেড সলিউশন ব্যবহৃত হয়েছিল, সেটা আমাদের স্টেট ড্রাগ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরিতে টেস্ট করা হয়। সেই ড্রাগ টেস্টিং অনুযায়ী দেখা গেছে যে তার কোয়ালিটিতে কোনো রকম গলদ নেই। সঠিক মানের স্যালাইনই হাসপাতালে সরবরাহ করা হয়েছিল। মমতা ব্যানার্জি এই জাল স্যালাইন সবার গায়ে দিয়ে দিয়েছে। আপনার যার ফ্যামিলি হসপিটালে গেছে গত 2-3 মাসে, স্যালাইন নিয়েছে, প্রত্যেক দিন কত প্রসূতি মা যায়, সবাইকে এই বিষ ঢুকিয়ে দিয়েছে, সবাইকে এই বিষ ঢুকিয়ে দিয়েছে শরীরে, তালিকা প্রকাশ করছে না। রাজনীতি চলিয়াছে রাজনীতির পথে, কিন্তু ঘুরে ফিরে এই একটাই প্রশ্ন আসছে আমাদের মনে, কাকে ভরসা করবেন বলুন তো? স্বাস্থ্য ভবন মানে আমাদের রাজ্যের স্বাস্থ্য ভবন 144টি ওষুধের ব্যাচ বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে বটে, কিন্তু সে তো গুণমান পরীক্ষার পর, আগামী দিনেও সেই পরীক্ষা হবে। কিন্তু সেই পরীক্ষার আগে কেউ যদি সেই গুণমানে ফেল করা ব্যাচের ওষুধ খেয়ে বসে থাকেন, আমার আপনার বাড়িতেই তো ঘটে থাকতে পারে। তাহলে কে সেই দায় নেবে? কোন ওষুধের ব্যাচের গুণমান কেমন, এটা আমরা মানে আম জনতা, সাধারণ মানুষ যারা ওষুধ নিয়ে এত কিছু জানি না, যারা বিশেষজ্ঞ নই, তারা বুঝবো কি করে? ঠিক এই প্রশ্নই আবার সুর চড়ালেন বিরোধীরা। আমার বক্তব্য হচ্ছে এই ঘটনাটা ঘটেও গেছে, রেজাল্টটা রিপোর্টটা বেরিয়ে গেছে, 6-7 দিন হয়ে গেছে, তো 6-7 দিন বাদে কেন তারা রাস্তায় নামছে? এক আর দুই, যারা বলছেন যে এই ধরনের নিম্ন গুণমানের ওষুধ, আমি জানতে চাই এই রাজ্যে উচ্চ মানের কি আছে আপনি বলুন। জীবন মৃত্যুর খেলা চলছে এখানটায়, মৃত্যু নিয়ে ছিনিমিনি চলছে, স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি চলছে, চিকিৎসা নিয়ে ছিনিমিনি চলছে এই বাংলায় তৃণমূলের জমানায়। রাজ্য ড্রাগ কন্ট্রোল কি করছিল, তার ভূমিকা নিয়ে একটা প্রশ্ন উঠছে। না নিশ্চয়ই, তারাও পরীক্ষা করেছে, অনেক জায়গাতেই বাতিল করেছে, সবই করেছে, তার ফাঁকেও যারা করছে সেটা ধরা পড়ছে। এটা তো শুধু বাংলা বলে না, সারা দেশের সমস্যা। এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অত্যন্ত নিম্নমানের, এই রাজ্যের মুখ্যমন্ত্রী অত্যন্ত নিম্নমানের, এই রাজ্যের পুলিশ মন্ত্রীও নিম্নমানের, এই রাজ্যের ওষুধও নিম্নমানের। জাল ওষুধের ছড়াছড়ি এ বাংলায়। আগামী দিনে ভালো ওষুধকেও মানুষ বিশ্বাস করতে পারবে না। আগামী দিনে ভালো ওষুধের উপরে মানুষের ভরসা হারিয়ে যাবে। মানুষ যাবে কোথায়? মানে রাজ্যের নয়, বাংলার নয়, এটা তো সারা দেশের সমস্যা। তো সুতরাং কোনো যদি খারাপ ওষুধ, ভুল ওষুধ, জাল ওষুধ এসব থাকে, এগুলো তো নিশ্চিতভাবে সব ধরা হচ্ছে, ধরা পড়ছে, তো চলছে, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। মরার ওপর খাঁড়ার ঘাড় কাকে বলে? যাদবপুর নিয়ে এক অস্বস্তি, তার মধ্যে আর এক অস্বস্তি ওষুধে। 144টি ওষুধ গুণমান পরীক্ষায় ফেল। গাফিলতি তো নিশ্চয়ই ছিল, আছে, আলবাত আছে। নজরদারির ফসকা গেরো না হলে এই পরিস্থিতি আদৌ তৈরি হতে পারে? এদিকে আর এক গাফিলতি নিয়ে এবার কথা বলবো। আজ সেই গাফিলতি নিয়ে, ওষুধেও গাফিলতি, এক্ষেত্রেও গাফিলতির অভিযোগ। তুমুল তর্ক বেঁধে গেছে হাইকোর্টে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সঙ্গে বাদানুবাদে জড়ান এবং এজলাস ছেড়ে চলে যান আইনজীবী এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের আইনজীবী সাংসদ কী নিয়ে তর্কে জড়িয়েছিলেন? ইস্যু হচ্ছে যাদবপুর কাণ্ডের জন্য বিচারপতি পুলিশের ব্যর্থতাকেই দায়ী করেন। কল্যাণবাবু তা মানতে চাননি। রাজ্যের হয়ে সওয়াল করতে গিয়ে দোষটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ঘাড়ে চাপিয়ে দিয়েছিলেন কল্যাণবাবু। বাদানুবাদের একটা পর্যায়ে কল্যাণবাবু শটান বলে বসেন, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আর কোনো মামলা শুনানিতে তিনি থাকবেনই না, অর্থাৎ মামলা করবেন না সেখানে। এক ধরনের বয়কট। বিচারপতিও তার অসন্তোষ চেপে রাখতে পারেননি। বিচারপতি কি বললেন একে একে দেখুন। বিচারপতি বললেন কল্যাণবাবুকে, আপনি এমনভাবে কথা বলেন যে হাইকোর্ট অসম্মানিত বোধ করছে, কলকাতা হাইকোর্টকে মেলাইন করা হচ্ছে, এটা বিচারপতি বলেছেন। ঘটনা একদিনের নয়, আগের দিনের রেশ আজকে এসে পড়েছে। পালং শাক কেনাবেচার মতো অর্ডার পাইয়ে দেওয়া হচ্ছে বিরোধীদের। এই কল্যাণবাবুই বলেছিলেন গত সপ্তাহে অন্য একটি মামলায়, অর্জুন সিংয়ের এফআইআর মামলায়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষেরই এজলাস ছিল সেটা।
এই তরজা আসলে একদিনের নয়, কিছুদিন আগেই পালং শাকের মতো অর্ডার দেওয়া হচ্ছে, রিট কোর্টের অর্ডারকে এভাবেই বলা হয়েছিল। তারপর আজকের এই বাকবিতণ্ডা। 2011 পর থেকে শাসক দলের পক্ষের আইনজীবীরা তারা ধারাবাহিকভাবে বিচারপতিদের ওপর আক্রমণ করছেন বিভিন্ন পর্যায়ে, আদালতে, আদালতের বাইরে। অনেকে প্রশ্ন তুলছেন এই বিষয়টা কি আদতে এড়ানো যেত না? তার কারণ আদতে আদালতের মধ্যে এই ধরনের ঝগড়াঝাঁটি বিতর্ক যত বাড়বে তার পরিবেশ নষ্ট হবে। এই নিয়ে একটা ক্রিমিনাল কন্টেম্পটও আছে। আমাদের প্রধান বিচারপতি ক্রিমিনাল কন্টেম্পটের শুনানি করছেন না, যার ফলে ওরা এত প্রশ্রয় পাচ্ছে। প্রশ্রয়? বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোন মামলার কথা বলতে চাইলেন আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখুন, আদালতে যুক্তিতর্ক থাকবে, সওয়াল জবাব চলবে, পক্ষে বিপক্ষে সওয়াল জবাবের জায়গা তো আদালতই। সেখানে হতেই পারে যে বিচারপতির পর্যবেক্ষণ বা নির্দেশ আপনার বিপক্ষে গেল, যা চাইছিলেন তেমনটা আশা করছিলেন সেটা নাও হতে পারে। তার জন্য ওই এজলাসে আর যাব না, মানে এজলাস বয়কট, এটা কল্যাণবাবুর মতো একজন সিনিয়র পোড় খাওয়া আইনজীবীর কাছ থেকে কি প্রত্যাশিত? একটু বালখিল্য হয়ে গেল না? কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমন একজন মানসিক অস্থির রোগী যে আপনি দেখুন পার্লামেন্ট থেকে শুরু করে পার্লামেন্টের বিভিন্ন পর্যায়ে যেখানে দেখি ওনাকে চিৎকার করতেই দেখি। আমাদের লজ্জায় একটু মাথা নিচু করেই থাকতে হয়, কারণ এই ধরনের অসভ্যতা লোকসভার মধ্যে কংগ্রেস বা অন্য রাজনৈতিক দল যারা আমাদের বিরোধী তাদের কোনো সাংসদ করেন না, কারণ লোকসভার একটা ডিগনিটি আছে। পার্লামেন্ট থেকে শুরু করে মানে একদম বিচারালয় অবধি, সেই বিচারালয়টা হচ্ছে হাইকোর্ট যখন হয় সেই অবধি একই ধরনের উন্মাদের মতন ব্যবহার করে। কল্যাণবাবুর কি সমস্যা আমি জানি না, তিনি মনে করেন তিনি চিৎকার করলেই সব ফাটিয়ে দেবেন, সবাই সব কিছু মেনে নেবেন। ওনার চিৎকারকে কেউ গুরুত্ব দেয় না, কমেডি শো মনে করে। এর একটু ভালো করে চিকিৎসা দরকার। জানবেন সব পাগলের চিকিৎসা কিন্তু ওষুধে সারে না, মাঝে মাঝে ইলেকট্রিক শকও দিতে হয়। আর একটু খুলে বলি আপনাদের, আজ কি এমন হয়েছিল যার জন্য মেজাজ হারাতে হলো কল্যাণবাবুকে? দেখুন, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন রাজ্যের শিক্ষামন্ত্রীকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ। ওই দিনের ঘটনার উল্লেখ করে কেন সেদিন একজন ক্যাবিনেট মন্ত্রীর কাছে তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ছিলেন না, অর্থাৎ কাছে কেন গোয়েন্দা রিপোর্ট আগেভাগে মন্ত্রী পাননি বা পুলিশ পায়নি, মন্ত্রীর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে পুলিশ, এটা বিচারপতির স্ট্যান্ড বা অবস্থান। কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা বলার চেষ্টা করেন 2014-এ কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল বিশ্ববিদ্যালয়ের গেটে পুলিশ পিকেট বসাতে হবে, কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাতে রাজি হয়নি। কল্যাণ নিজেকে দিয়েও বোঝানোর চেষ্টা করেন। কি যুক্তি দেন? তিনি বলেন আমি আইনজীবী পেশার বাইরেও একজন জনপ্রতিনিধি, লোকসভার সাংসদ, নির্দিষ্ট নিরাপত্তা বলয় থাকলেও সব জায়গায় সেই নিরাপত্তা ব্যবহার করতে পারি না, করা যায় না, সেটা সম্ভব নয়, কারণ জনসংযোগ করতে হয়। কলকাতা হাইকোর্টে আইনজীবীদের বৈঠকে যদি আমন্ত্রণ পাই তাহলে সেখানে কি আমি নিরাপত্তা কর্মীদের নিয়ে হাজির হব? এটা যুক্তি দেন কল্যাণবাবু। এর পাল্টা যেটা বিচারপতি বলেন, কল্যাণবাবুর অবশ্য আরও যুক্তি ছিল, তিনি বলছেন এটাই স্বাভাবিক, ব্রাত্য বসু না চাইলেও সেদিন যাদবপুরে তাঁর শুভাকাঙ্ক্ষীরা শিক্ষামন্ত্রীর একেবারে গায়ের কাছে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু বিচারপতির কাছে কল্যাণবাবুর বক্তব্য একেবারেই যুক্তিগ্রাহ্য মনে হয়নি, কারণ বিচারপতি বলেন একজন ক্যাবিনেট পোস্টের মন্ত্রী, তার ক্ষেত্রে তো প্রোটোকল মানতে হবে, সিকিউরিটির ব্যাপার আছে। কল্যাণবাবু আবার বলেন এক পেশে দেখানো হলে কিছু করার নেই, ট্রোলড হতে হয়, তাই আমি দুঃখিত, আমি আর এই কোর্টে মামলা করতে আসবো না। তখন বিচারপতি বলেন গঠনমূলক সমালোচনা এক জিনিস আর মেলাইন করা, মানে কোর্টকে মেলাইন করা আর এক জিনিস। আপনি বোঝার চেষ্টা করুন, আমার মনে হয়েছে কোর্টকে মেলাইন করার চেষ্টা হয়েছে। তখন কল্যাণবাবু বলেন, এইখানে তিনি মেজাজটা হারিয়ে ফেলেন, তিনি বলেন আমি দুঃখিত, আমি যদি কোর্টকে অসম্মান করে থাকি আমি আর এই কোর্টে শুনানির জন্য আসবই না। যতদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন, যত ভালো বিচারপতি, অত নিরপেক্ষ বিচারপতি হয় না। ভগবান 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 বিজেপি প্রার্থী। তা এবার আপনি আপনার যদি মনের মধ্যে থাকে হাইকোর্টে যখন যাচ্ছেন সওয়াল করতে, আপনার মনের মধ্যে সাবকনসিয়াস মাইন্ডে যদি কাজ করে ভগবান 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 বিজেপি প্রার্থী, তো তাহলে সেই জায়গায় কোথাও না কোথাও একটা যুক্তির তর্ক এসে যায়। কোর্টে কলরব, কলরব কোর্টের বাইরেও। আজ ফের পড়ুয়াদের ডাকে বেরিয়েছিল নাগরিক মিছিল, এই যাদবপুরকে কেন্দ্র করে, যাদবপুর ক্যাম্পাস থেকে গোলপাক পর্যন্ত।
ইন্দ্রানুজ রায়ের উপর আক্রমণ নয়, এটা সমস্ত ছাত্র সমাজের গণতন্ত্রের অধিকারের উপর এই আক্রমণ। নাগরিক মিছিলে আজ হেঁটেছেন ইন্দ্রানুজের বাবা। তিনি বলেছেন পড়ুয়াদের দাবির সঙ্গে তিনি একেবারে সহমত। সবাই গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই আন্দোলন করুন। যারা কর্তৃপক্ষ আছেন তারা আলাপ আলোচনার দরজাটাকে উন্মুক্ত করুন। যদি কেউ তাদের ছেলেকে পাঠায় যে শিক্ষামন্ত্রীর গাড়িতে বেয়ে উঠে গন্ডগোল করার জন্য, তো তারা হাঁটবে না তো কারা হাঁটবে? ছাত্র ছাত্রীরা কেউ আমাদের প্রতিপক্ষ নয়, তারা আমাদের সন্তান সন্ততি। তাদের সঙ্গে যে কোনো সময় আলাপ আলোচনা করা যায়। আমরা কাউকে কোনো বাড়তি আক্রমণ করতে চাই না। গণতান্ত্রিক যে দাবিগুলো সেগুলোকে অবশ্যই আমি সমর্থন করি, একজন সাধারণ মানুষ হিসাবে করি, একজন শিক্ষা জগতের মানুষ হিসাবে সমর্থন করি, একজন অভিভাবক হিসাবে সমর্থন করি। কিন্তু এই ছেলেটি ইন্দ্রানুজ ব্রাত্য তো তার কাছে যায়নি, ব্রাত্য তার কর্মসূচিতে গেছে, সে বেরোতে চাইছে, তো সেইখানে তার গাড়ির উপর হামলা। যে রাজনৈতিক সংগঠন সংসদীয় গণতন্ত্রের নির্বাচন বিশ্বাস করে না, তারা গেছে কলেজ নির্বাচন চাই। তাতে বোঝো ছাত্র সংসদ ছাত্রছাত্রীদের একটা বলবার প্ল্যাটফর্ম, তাদের হচ্ছে সমস্ত কিছুকে যাবে, একটা প্ল্যাটফর্ম না হলে কোথা দিয়ে যাবে? এই 2000, 5000, 6000, 12000 স্টুডেন্ট তারা গিয়ে সব ভিসির সঙ্গে কথা বলবে? এটা হতে পারে? আপনাদের মনে আছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি বলেছিলেন ইন্দ্রানুজের বাবা সম্পর্কে? বলেছিলেন উনি একজন বিশিষ্ট ভদ্রলোক। আজকে সত্যিই নিজের কাজে নিজের আচরণে তিনি বিশিষ্ট ভদ্রলোকের ছাপ রেখেছেন এবং পরিচয় দিয়েছেন। কারণ নাগরিক মিছিলের একটা ফাঁকে অসুস্থ ভিসির সঙ্গেও তিনি দেখা করতে গিয়েছিলেন। যাদবপুরের আহত ছাত্র শনিবার হাসপাতাল থেকে ছাড়া পাবেন, তবে 4 সপ্তাহ বেড রেস্টে থাকতে হচ্ছে ইন্দ্রানুজকে। একদিকে সৌজন্য, অন্যদিকে হুঁশিয়ারি। যাদবপুর কাণ্ডে কর্তৃপক্ষের উপর চাপ বাড়াতে ডেডলাইন দিলেন পড়ুয়ারা, সোমবার বেলা 1টা। সোমবার বেলা 1টা আমরা ডেডলাইন দিয়েছি। ভিসি যেহেতু অসুস্থ, সেই কারণে আমরা মনে করছি যে আমাদের এই আন্দোলনটা ভিসিকে কেন্দ্র করে নয়, অথরিটিকে কেন্দ্র করে, তাই আমরা রেজিস্ট্রারকেও তার আওতায় রাখছি। এবং যদি সোমবার 1টার মধ্যে ভিসি বা রেজিস্ট্রার না থাকেন, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাডমিন ব্লক শাটডাউন করব। করার চেষ্টা করে দেখুক। এইভাবে অরাজকতা তৈরি করার যদি একটা বিচ্ছিন্ন দ্বীপ বলে কেউ চেষ্টা করে থাকে, দেখুক। সেখানকার ছাত্রছাত্রী, ওখানে অধিকাংশই প্রায় সকলেই অত্যন্ত মেধাবী ছাত্রছাত্রীরা ওখানে পড়তে যান, তার মধ্যে বিপদগামী কয়েকজন এই ধরনের কাণ্ড কারখানা করেন। আপাতত ফ্রেন্ডলি ম্যাচ চলছে, রাজাই রাজাই যুদ্ধ হয়, উলু খাগড়ার পান যায়। সেরকম উলু খাগড়া ছোট বামেরা না বামপন্থা বোঝে না কিছু বোঝে। আমি বলছি আপনারা ট্র্যাকার রাখুন, পাস করে যাওয়ার পর 5 বছর পরে বামপন্থার খুঁজে পাবেন না এদের। ক্ষমতা জিনিসটা না বড্ড মারাত্মক। হাতে যদি ক্ষমতা থাকে না, হাতটা কেমন যেন নিষ্পিস নিষ্পিস করে, একবারে যেন দেখাতেই হবে, একবারে বাঁধা নিয়ম, নইলে যেন জীবন বৃথা। এতগুলো কথা কেন বললাম? কারণ ক্ষমতার আস্ফালনের একটা ছবি আপনাদের দেখাবো। কোথায়, কেন, পরে বলছি, আগে ছবিটা দেখুন। মারছো কেন? ওকে মারছো কেন? মারছো কেন? তোরা কি দাদাগিরি দেখাচ্ছ? তোরা কি দাদাগিরি দেখাচ্ছ? দাদাগিরি দেখাচ্ছ? একটা ড্রাইভারকে হাত মারছে, দেখো একটা ড্রাইভারকে মারছে, একটা ড্রাইভারকে মারছে। এই সিভিল, এই 4টা সিভিল, 3টা সিভিল, একটা ড্রাইভারকে মারছে। এই তিনজন দেখো জবরদস্তি করে মারছে। এই তিনজন দেখো জবরদস্তি করে মারছে। এই গাড়িটা কি গাড়ির কাগজ ফেলাছে? কি গাড়ির কাগজ ফেলাছে? এই গাড়িটা দেখে নাও। তিনটা সিভিলে মেরেছে। এটা একটা ড্রাইভারকে মেরেছে, আমাকে মেরেছে। ভিডিওটি যিনি করছিলেন তিনি পুরো রানিং কমেন্ট্রি করে গিয়েছেন, সুতরাং বুঝতে নিশ্চয়ই আপনাদের অসুবিধা হচ্ছে না। এ হলো সিভিকের গুন্ডাগিরি। মালদার হরিশ্চন্দ্রপুরে ভেলাবাড়ি নাকা পয়েন্টে তুল কালাম কাণ্ড। গাড়ি থেকে চালককে নামিয়ে ভিতরে টেনে নিয়ে গিয়ে চৌকির ওপর ফেলে বেধড়ক মার। তখনই মোবাইলে চুপটি করে ছবি তুলে নেন ওই গাড়ির খালাসি। ব্যাস, আর যায় কোথায়? শোরগোলের পর ওই 3 সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ করা হয়েছে, কিন্তু ওই পর্যন্তই। কিছু মানুষ আর কোর্টে গেলে পরে সবাই জানে পেশকার বাবুকে ঘুষ দিতে হয়, কে না জানি, সবাই জানি আমরা, এটা ওপেন সিক্রেট। কিন্তু এইসব বন্ধ করা অত্যন্ত কঠিন কাজ। সরকার মাইনে পাবে, এখন মাইনে তো অনেক ভালো মাইনে দেয়, কি প্রয়োজন আছে তাদের মানুষের কাছে হাত পাতার, আমি তো কিছু বুঝি না। দেখুন দেখি, খোদ স্পিকার পর্যন্ত একেবারে রেগে লাল।
কিন্তু প্রশ্ন হলো তিনি এই কথা বলার পরেও এই সমস্ত কি ঠিক হবে না? কোনো চেষ্টাই হবে না এসব বন্ধ করার? রাস্তাঘাটে তো আমরা দেখি এরকম, এটা তো নতুন কিছু নয়। এগুলো সিভিক পুলিশ নয়, মানে এরা হচ্ছে আসলে গুন্ডা, এরা তৃণমূলের হয়ে গুন্ডামি করে চিরকাল। এই সিভিক ভলেন্টিয়াররা মূলত তৃণমূলে তাদের রেকমেন্ডেশনে নিযুক্ত হয়, জুলুম চলছে। এর জন্য আমি তো সিভিক ভলেন্টিয়ারদের একটুও দোষ দিই না, এর সম্পূর্ণ কৃতিত্ব এবং দায়িত্ব হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর। আগেও এগুলো এই ধরনের কাজই হয়ে এসছে, আরও বেশি হতো। তখন হাতে হাতে মোবাইলে ক্যামেরা ছিল না আর ফেসবুকটা ছিল না। সিভিক ভলেন্টিয়ারও বেচারা কোনো ক্লাস 8 পাস 9 পাস, ওদের কি ওদের বলা হয়েছে গিয়ে টাকা কালেকশন করছে। মুখ্যমন্ত্রীর সাহস থাকে এসপির বিরুদ্ধে, ইন্সপেক্টর ইনচার্জের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এদেরকে কেন অ্যারেস্ট করা হবে না? এদের বিরুদ্ধে সরাসরি ফৌজদারি মামলা করে এতক্ষণ কোমরে দড়ি পরিয়ে এদের কোর্ট লকআপে তোলা হচ্ছে, এই ছবি কেন বাংলার মানুষ দেখতে পাবে না? অনেক ধরনের অত্যাচার এসব হয়ে এসছে, যদি কিছু হয়ে থাকে খারাপ, পুলিশ দেখছে। দেখ কেমন লাগে, এই কথাটাই বোধহয় আজ মনে মনে ঠিক করে বাড়ি থেকে বেরিয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। দাপট দেখাতে তিনি ওস্তাদ, এবং সেটা রাস্তাঘাটে, এটা এখন গোটা বাংলা জানে। আজ কি করলেন বরং সেই কথাতেই আসি। তিনি গিয়েছিলেন ব্যান্ডেল স্টেশন রোডে, রাস্তায় নাকি রোজ জ্যাম হচ্ছে, সেসব ঠিকঠাক করতেই তার যাওয়া, এবং পৌঁছেই খপ করে ধরলেন সমস্যার শিকড়, মানে রাস্তার ধারে বসা এক সবজি বিক্রেতাকে। তারপর দেখুন কি হলো। বলছে এখানে বলবি না কোনোদিন, সবাই বসতে পারে। কথা বলছি কি আমি ছাগল? বাজারে ওখানে পঞ্চায়েতে অ্যাপ্লাই করো, বাজারে ভেতরে দেব পুরোটাই জায়গা। এটা তো গরিব মানুষ। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী যখন হকার উচ্ছেদ নিয়ে তেরেপুরে নেমেছিল, তখন তো এই বিধায়ক মশাই চুঁচুড়াতে দাঁড়িয়ে বলেছিল হকার উচ্ছেদ হবে না। শুনুন, এরকম ভারতবর্ষে কয়েক কোটি আছে, নরেন্দ্র মোদী বুঝবে, নরেন্দ্র মোদী বুঝবে। জায়গায় জায়গায় বিধায়ক মশাই ভোট পায়নি, এখন সেই সকল জায়গাগুলোকে টার্গেট করে নিয়েছে, এই ধরনের কুকীর্তি এখন ঘটিয়ে বেড়াচ্ছে। জিটি রোডে বসিয়ে দিন না ওই গরিবগুলোকে, বহু লোকের তো বাড়ি নেই। জিটি রোড তো বড় রাস্তা, জিটি রোডের উপরে বাড়ি করে বসিয়ে দিন। একে ধমকি ওকে ধমকি, কিন্তু এইভাবে বিধায়ক মশাই টিকে থাকতে পারবে না।